Hello everyone and welcome to my channel RN Education. আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা হচ্ছে মানে এর আগে আমরা যেটা বিভিন্ন যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টিচিং মেথড বা টিচিং লার্নিং সিচুয়েশনের উপরে আমরা বিভিন্ন ফিলোসফিক্যাল ফাউন্ডেশনের উপরে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বিভিন্ন এর আগেরও টপিকে আমি দেখিয়েছিলাম যে কোন কোন মেথড বা কোন কোন পদ্ধতি বা কৌশলের মাধ্যমে আমাদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষণ কার্যাবলীটা চলছে। আজকে আমরা দেখব যে এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষা দর্শন বা শিক্ষাগত দার্শনিক তত্ত্বের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে। আমরা জানি যে বিভিন্ন শিক্ষা পদ্ধতি আছে, তার মধ্যে এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিন্ডারগার্টেন নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। কিন্ডারগার্টেন পদ্ধতি, মন্টেসরি পদ্ধতি, এছাড়াও আরো কিছু কিছু পদ্ধতি আছে বা শিক্ষা পদ্ধতি আছে যেগুলো কিন্তু আমাদের জানা দরকার, এবং তার সাথে সাথে তোমরা যারা বিএড এ আছো কিংবা যারা ইউজি অর্থাৎ 4 ইয়ার সেমিস্টারে যারা গ্র্যাজুয়েশনে আছো কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে আছো, এছাড়া এমএড এ যারা আছো, তোমাদের মোটামুটি এই সিলেবাসের মধ্যে মেথড অফ টিচিং নিয়ে মানে একটা বড় একটা পাঠ্যক্রম বা তোমাদের কারিকুলামের মধ্যে কিন্তু একটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পেপারটা কিন্তু রয়েছে। সুতরাং আজকে আমরা দেখব, এর আগে যেমন আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কি কি ধরনের শিক্ষা পদ্ধতি আছে, আজকে আমরা সেরকমই আরেকটি শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে ডাল্টন প্ল্যান। অর্থাৎ বিভিন্ন টিচিং মেথড বা টিচিং মেথডের মধ্যে আমরা অলরেডি জানি যে কিন্ডারগার্টেন মেথড আছে, মন্টেসরি মেথড আছে, প্রজেক্ট পদ্ধতি আছে, বুনিয়াদী শিক্ষা আছে। এরকমই আরেকটি পদ্ধতি হচ্ছে শিক্ষা পদ্ধতি, যেটি হচ্ছে যার নাম হচ্ছে ডাল্টন প্ল্যান। মোটামুটি তোমাদের যারা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের পেপার নিয়ে যারা পড়াশোনা করছো, তারা মোটামুটি এই পেপারটা জানবে, এবং তার মধ্যে কিন্তু এই টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা জেনে রাখবো, অ্যাটলিস্ট ছোট করে, এটা বড় কোয়েশ্চেন হয়তো আসবে না, কিন্তু আমরা তবু এই বিষয়টা সম্পর্কে একটু হলেও কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, যাতে করে তোমরা তোমাদের নোটসগুলো পরবর্তীকালে তোমরা তৈরি করতে পারো। তাহলে চলো আজকে শুরু করি আমাদের ডাল্টন প্ল্যান, অর্থাৎ কনসেপ্ট অফ ডাল্টন প্ল্যান বা ডাল্টন প্ল্যান কি এবং এটি কোন কোন আসপেক্ট আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে একটু ছোট করে জেনে রাখি। তাহলে চলো আজকে শুরু করি আমাদের আজকের এই টপিক। তাহলে আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার বিভিন্ন দার্শনিক তত্ত্বের মধ্যে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন দার্শনিক তত্ত্বের গুলির মধ্যে আমরা বিভিন্ন দার্শনিক ভাবনা কিংবা তাদের দার্শনিক চিন্তা ভাবনাগুলো শিক্ষাক্ষেত্রে প্রকাশ পেয়েছে। তার মধ্যে যেমন আছে ভাববাদী দার্শনিক তত্ত্ব, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী দার্শনিক অর্থাৎ প্র্যাগম্যাটিজম যে ফিলোসফি। এর সাথে সাথে আমরা জানি যে ন্যাচারালিস্টিক পয়েন্ট অফ ভিউ দিয়ে মাধ্যমে যে শিক্ষা তত্ত্বের কথা বিভিন্ন দার্শনিকদের মতবাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে। অর্থাৎ হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো যে আমরা জানি যে প্রকৃতিবাদী, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিক বলতে আমরা প্রথমেই যেটা যার কথা আমাদের মাথায় আসে তিনি হচ্ছেন রুশো। রুশোর শিক্ষা তত্ত্বে বা শিক্ষা চিন্তা আমরা কি জানি, তিনি মূলত প্রকৃতিবাদী বা ন্যাচারালিস্টিক ভিউ অফ এডুকেশন বা প্রকৃতির মধ্যে থেকে যে শিক্ষা চিন্তা সেই বিষয়ে কথা বলেছেন। অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে একজন শিক্ষার্থী তার নিজস্ব স্বতঃস্ফূর্ত ভাবে কিভাবে শিক্ষা লাভ করছে, সে কিভাবে তার জীবন বিকাশ করতে সাহায্য করছে, তার নিজস্ব জীবন বিকাশ কিভাবে হচ্ছে সেই বিষয়ে আমরা জানি। অর্থাৎ রুশোর চিন্তাধারা বা রুশোর তার শিক্ষাক্ষেত্রে যে যে দার্শনিক তত্ত্ব তিনি দিয়েছেন সেই ক্ষেত্র ধরেই কিন্তু এই পরবর্তীকালে শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার পদ্ধতি এবং কৌশলের মধ্যে বিভিন্ন মতামত প্রকাশ পেয়েছে এবং আরো নতুন নতুন পদ্ধতি তৈরি হয়েছে বা উদ্ভব হয়েছে। তার মধ্যেই একজন মানে আমেরিকান দার্শনিক বা বলতে পারো শিক্ষাবিদ, তিনি হচ্ছেন 1920 সালে আমেরিকাতে হেলেন পার্কহার্স্ট, যিনি এই মানে ডাল্টন প্ল্যানের স্রষ্টা। হেলেন পার্কহার্স্ট। আচ্ছা, তোমাদের কিন্তু অনেক সময় এগুলো যারা নেট সেট দিচ্ছ বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ,
এইগুলো কিন্তু অনেক সময় ম্যাচিং বা কলামে এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আসে। সুতরাং এই জিনিসগুলো ছোট ছোট বিষয় খুব ভালো করে দেখে রাখবে যে ডাল্টন প্ল্যানের প্রবক্তা কে বা ডাল্টন প্ল্যানের ইনভেন্টর কে। ডাল্টন প্ল্যানের ইনভেন্টর হচ্ছে হেলেন পার্কহার্স্ট, যিনি কিনা 1920 সালে আমেরিকাতে তিনি তার একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই বিদ্যালয়ের মাধ্যমে তিনি তার যে শিক্ষা চিন্তা, তার যে দার্শনিক তত্ত্ব, তার যে মতাদর্শ, সেই বিষয়গুলো কিন্তু এইখানে তুলে ধরেছিলেন। তো তার মতামত ছিল বা তার শিক্ষা চিন্তা ছিল যে শিশুকে যতটা ব্যক্তি স্বাধীনতা দেওয়া যাবে, অর্থাৎ তাকে স্বতঃস্ফূর্তভাবে যতটা সম্ভব তাকে তার স্বাধীনতার মাধ্যমে, তার স্বতঃস্ফূর্ততার মাধ্যমে সে যা শিখছে সেই বিষয়ের উপরে কিন্তু তাকে পাঠ্যদান করার কথা তিনি বলেছেন। এখানে তিনি মূলত তিনটি বিষয়ের উপরে জোর দিয়েছেন, অর্থাৎ যে ডাল্টন প্ল্যানটা গড়ে উঠেছিল মূলত শিশুদের শিক্ষার চিন্তার উপরে এবং শিশুদের শিক্ষার বিকাশের উপরে ভিত্তি করে। তাহলে চলো আমরা দেখে নিই। এখানে কিন্তু ডাল্টন প্ল্যান মূলত তিনটে নীতি বা তিনটে বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। তোমাদের যখন কোয়েশ্চেন আসে তখনও কিন্তু এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবে বা যখন নোটস তৈরি করবে মূলত ডাল্টন প্ল্যানের মৌলিক নীতিগুলো কি বা মূল প্রিন্সিপালস গুলো কি। মূল প্রিন্সিপালস যেটা হচ্ছে, ফার্স্টেই আমরা জানি যে নাম্বার 1 হচ্ছে ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা। স্বাধীনতা বা এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে আমি এখানে মানে কিভাবে আমি নিজের স্বাধীনতার মাধ্যমে, অর্থাৎ একজন ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা বুঝি শুধুমাত্র তাকে কিছু শ্রেণীকক্ষে কিছু বই বা তাকে পুঁথিগত বিষয়ের শিক্ষাদান করা কিন্তু নয়, অর্থাৎ বুকিশ নলেজে শুধু শেষ কথা তা কিন্তু নয়। একটি বিদ্যালয় বা একটি শ্রেণীকক্ষে তাকে এমন ভাবে স্বাধীনতা দিতে হবে যাতে কিনা সে তার নিজের মতো করে ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে সে মানে একটি ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনভাবে নিজের মতো করে শিক্ষাটা গ্রহণ করতে পারে। এখানে শিক্ষার কথা কি বলা হয়েছে, এখানে দুটি ভাগে শিক্ষার কথা বলা হয়েছে, অর্থাৎ দুটি বিষয়ের কথা বলেছে। এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনের দিক দিয়ে মানে প্রশাসনিক দিক দিয়ে, আরেকটি হচ্ছে অ্যাক্টিভিটি, অর্থাৎ কাজের স্বাধীনতা। অর্থাৎ প্রশাসনিক স্বাধীনতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রিডম বলতে কি বোঝাচ্ছে, যে আমরা জেনারেলি আমরা জানি কি একটা ফর্মাল সিস্টেম অফ এডুকেশন বা ফর্মাল স্কুলিং যাকে আমরা জানি, সেখানে কি একটা পার্টিকুলার টাইমিং থাকে, একটা পার্টিকুলার জায়গা থাকে, অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীকক্ষে নির্দিষ্ট কিছু পাঠ্য বিষয় কারিকুলামের মধ্যে থেকে তাকে পড়াশোনা করতে হচ্ছে। কিছু স্পেসিফিক কারিকুলাম প্রথম থেকেই দিয়ে দেওয়া হয়, সেই প্ল্যান ওয়াইজই তাকে পড়াশোনা করতে হয়। নির্দিষ্ট কিছু সাবজেক্ট তাকে দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তাকে বাধ্য করা হচ্ছে প্রায় যে এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। এটা আমরা জানি যে ফর্মাল এডুকেশন এই সিস্টেমটাই চলে এবং পার্টিকুলার একটা টাইম বিটুইন আছে, যে টাইম বিটুইনের মধ্যে আমার বেল পড়বে, ক্লাস হবে 40 মিনিটস কি 30 মিনিটস এরকম ক্লাস হবে, তারপর আমাকে আর একটা নেক্সট ক্লাসটা করতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যেখানে হচ্ছে যে এই সিস্টেমটা থাকবে না, অর্থাৎ হচ্ছে এই যে পার্টিকুলার একটা সিস্টেমেটিক সিচুয়েশনে থেকে শ্রেণীকক্ষের মধ্যে থেকে যে পড়াশোনা করা, তিনি কিন্তু এইটার বিরোধিতা করেছিলেন বা এইটার অপোজ করেছিলেন। তিনি বলছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্বাধীনতা অর্থাৎ প্রশাসনিক দিক দিয়ে আমাকে তাকে স্বাধীনতা দিতে হবে, যে এখানে পার্টিকুলার ওইভাবে কোনো ক্লাসরুম ওরিয়েন্টেড শিক্ষা হবে না, পার্টিকুলার কোনো টাইমিং এ আমাকে মানে রাখবো না, বা কোনো শিশুকে বা শিক্ষার্থীকে তাকে টাইমের মধ্যে গিয়ে এই কাজটা করতে হবে, এই পড়াশোনাটা করতে হবে, সেটা না। এবং তার সাথে সাথে কি হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে থেকে সে তার নিজস্ব চিন্তাধারা নিজের মতো করে, তার যতটাই টাইম লাগুক না কেন বা তার যতটাই সময় লাগুক না কেন, সে তার নিজের মতো করে সেই বিষয়টা করতে পারবে, শিখতে পারবে, অর্থাৎ এই বিষয়ের উপরে তিনি জোর দিয়েছিলেন। এবং সেকেন্ড হচ্ছে যে অ্যাক্টিভিটি, অর্থাৎ হচ্ছে কাজের স্বাধীনতা। কাজের স্বাধীনতা মানে কি, এখানে কোনো টাইম বাউন্ড থাকবে না, অর্থাৎ এই টাইমের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে সেটা নয়, অর্থাৎ এখানে শিক্ষার্থীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে যে সে তার যতটাই সময় লাগুক না কেন
সে তার নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের এবিলিটি পোটেনশিয়াল অর্থাৎ নিজস্ব ক্ষমতার মাধ্যমে সে যতটা সম্ভব পারবে সে তার ভালোটা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ মানে এখানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এখানে অ্যাক্টিভিটি বা ফ্রিডম বলতে এখানে এই বিষয়টাকে বোঝানো হয়েছে যে স্বাধীনতার মাধ্যমে বলতে নিজস্ব স্বতঃস্ফূর্ততার ভাবে নিজস্ব এবিলিটি পোটেনশিয়াল দিয়ে পুরো কাজটাকে বা যে কোনো পাঠ্য বিষয়কে জানা বা এবং সেই সম্পর্কে তার নিজস্ব কোনো অভিজ্ঞতার মাধ্যমে সেই কাজটাকে সম্পূর্ণ করা। নেক্সট আসছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন মানে আমরা জানি কি সামাজিক বিকাশ বা সামাজিকীকরণ, অর্থাৎ হচ্ছে যে আমরা জানি যে আমরা সবাই সোশ্যাল অ্যানিমাল, অ্যাজ আ সোশ্যাল অ্যানিমাল বা সামাজিক জীব হিসেবে আমরা কি জানি যে প্রত্যেকের সাথে প্রত্যেকে পরস্পর একটা কোঅপারেশন কোলাবোরেশনের মাধ্যমে কোনো কিছু শেখা। শ্রেণীকক্ষে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বা যে কোনো ক্লাসরুমে বা যে কোনো ইনস্টিটিউশনাল জায়গায় বা ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে সেখানে কিন্তু কোলাবোরেশন কোঅপারেশন এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ সোশ্যালাইজেশন কিভাবে করবে না পরস্পরের সাথে তার ভাবনার আদান প্রদান করে, অর্থাৎ চিন্তাধারার আদান প্রদান করে। অর্থাৎ হচ্ছে এখানে আমার মেন্টাল ডেভেলপমেন্ট আমরা কিভাবে হবে, মেন্টাল ডেভেলপমেন্ট আমার তখনই হবে যখন আমি আমার থট প্রসেস বা আমি যেটা চিন্তা করছি সেটা আমি যদি অন্য কারোর সাথে আমি শেয়ার করি, পরস্পরের সাথে এই যে একটা সহানুভূতি, তাদের মধ্যে মেলবন্ধন, তাদের মধ্যে কোঅপারেশন কোলাবোরেশন এই বিষয়গুলোর মাধ্যমে সে যখনই সোশ্যালাইজেশন করবে অর্থাৎ তার সাথে সাথে মেন্টাল ডেভেলপমেন্টের সাথে সাথে তার কিন্তু তার সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক বিকাশও কিন্তু ততটাই গড়ে উঠবে। সুতরাং সামাজিক বিকাশ বা সোশ্যালাইজেশনও হচ্ছে কিন্তু একটা ওয়ান অফ দ্য মানে মেথড অফ টিচিং বলতে পারো বা মেথড অফ অ্যাকোয়ার দ্য নলেজ, যে আমি নলেজ শুধুমাত্র আমি যে 4টে বই পড়লাম বুকিশ নলেজ নিলাম তা কিন্তু নয়। নলেজ বলতে কিন্তু আমার ডে টু ডে লাইফে আমি যা যা এক্সপিরিয়েন্স করছি, যা আমি সেটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, অ্যাকোমোডেশন হতে পারে, অ্যাসিমিলেশন হতে পারে, আমার ডে টু ডে লাইফে আমি যেভাবে আমি নিজেকে তৈরি করছি সেটা বিভিন্ন অভিজ্ঞতা হতে পারে। সেই অভিজ্ঞতাগুলোর কে নিয়ে সেই নলেজগুলোকে নিয়ে সেই সোর্সেস ডিফারেন্ট সোর্সেস অফ নলেজগুলোকে নিয়ে আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করছি, আমাদের মেন্টাল বা আমাদের মানসিক বিকাশ কিভাবে তৈরি হচ্ছে, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ ডান্টেন প্ল্যানের মধ্যে কিন্তু এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা। ব্যক্তি স্বাতন্ত্রতা বা ব্যক্তি স্বাধীনতা তার মানে কি, ব্যক্তি স্বাধীনতা হচ্ছে এখানে প্রত্যেকে আমরা জানি যে একজন আরেকজনের থেকে সম্পূর্ণ মানে মানসিক দিক দিয়ে, তার শারীরিক গঠনের দিক দিয়ে, তার কগনিটিভ ডেভেলপমেন্টের দিক দিয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এখানে কাজ করে। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যখন থাকবে তখন কিন্তু তার কাজের ক্ষেত্রেও কিন্তু সেটাই প্রকাশ পাবে। আমি যে কাজটা যেভাবে আমি এক্সিকিউশন করব, আমার পাশের মানুষটা কিন্তু সেই একই কাজ হয়তো অন্যভাবে এক্সিকিউশন করবে। অর্থাৎ একই কাজকে আমরা 3-4 ভাবে এক্সিকিউট করতে পারি, 3-4 ভাবে আমাদের প্ল্যানিং চলতে পারে, প্রত্যেকটা মানুষের প্ল্যানিং আলাদা হতে পারে। সুতরাং ব্যক্তি স্বাতন্ত্রতা কিন্তু এখানে বজায় রাখতে হবে। অর্থাৎ যাই আমরা নলেজ নিচ্ছি না কেন, যাই আমরা অভিজ্ঞতা নিচ্ছি না কেন, আমাদের নিজেদের এই যে বলি না পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্ট আমার কিভাবে আসবে, যখন আমি আমার নিজস্ব স্বাতন্ত্রতা নিজস্ব ব্যক্তি স্বাধীনতাটা আমি তুলে ধরতে পারবো। অর্থাৎ সেটা আমি কিভাবে করবো না, আমার কাজের মাধ্যমে, আমার চিন্তাধারার মাধ্যমে, আমার থট প্রসেসের মাধ্যমে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে থট প্রসেস হয় সেটা আমার বিভিন্ন মূর্ত চিন্তা হতে পারে, বিমূর্ত চিন্তা হতে পারে, অর্থাৎ বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হতে পারে, কোনো ক্রিয়েটিভ থিঙ্কিং হতে পারে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে, ইন্ডিভিজুয়াল একটা ট্যালেন্ট থাকে, তার পোটেনশিয়াল থাকে। তো সেই বিষয়গুলোকে আমি কোনো কাজ করতে গেলে সেইটাকে আমি কিভাবে তুলে ধরবো, এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালাইজেশন। অর্থাৎ একটি কাজ করতে গেলে বা কোনো কিছু শিখতে গেলে প্রত্যেকটা মানুষের তার চাহিদা, রুচি, তার আগ্রহ, তার নিজস্ব চিন্তাধারা, তার ক্ষমতা, এই সমস্ত কিছু, তার ইমোশন অবশ্যই যেটা আমরা জানি যে প্রাক্ষবিক বিকাশ।
তার ইমোশনও কিন্তু এখানে অনেকটা কাজ করে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন যতক্ষণ না সে দেবে, অর্থাৎ নিজস্ব স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করবে, সে কিন্তু সেই কাজটা কিন্তু 100% দিতে পারছে না। অর্থাৎ তাকে কিন্তু যদি আমি তাকে জোর করে কাজ করাই, সেটা কিন্তু আমার 100% আউটপুট আমি পাবো না। যে কোনো বিষয়, সেটা ছোট বাচ্চা হোক কিংবা কোনো প্রাপ্তবয়স্ক মানুষ হোক, যখনই কোনো কাজ বা তাকে দিয়ে করানো হবে বা যখনই তাকে কিছু শিখতে বলা হবে বা করতে বলা হবে, সে তাকে যদি তার মতো করে যদি তাকে না দেওয়া হয়, সেটা যদি বাইরে থেকে বার্ডেন থাকে, চাপ থাকে বা তাকে জোর করে করানো, তাহলে কিন্তু তার সেই মানে তার রেজাল্ট কিন্তু আউটপুটটা ভালো হবে না, মানে 100% হবে না। সুতরাং আমাকে দেখতে হবে যে যে শিক্ষা পদ্ধতি আমাকে নিতে হবে বা যে ধরনের শিক্ষা আমাকে দিতে হবে, তার কৌশলগুলো সঠিকভাবে হয়, তার নীতিগুলো কিন্তু বাস্তবসম্মত হবে এবং যুক্তিসম্মত হবে। এবং আরেকটা থার্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা অবশ্যই হচ্ছে মানে আমার বর্তমান সামাজিক চাহিদা কি, অর্থাৎ বর্তমান সামাজিক চাহিদা কোন দিকে যাচ্ছে, আমার বর্তমান সাস্টেনেবিলিটি কতটা কি আছে, সেই বিষয়গুলো, আমার সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট আমার কি রকম আছে, অর্থাৎ সামাজিক অর্থনৈতিক অবস্থা আমার কি অবস্থায় আছে, সমস্ত দিক কিন্তু বিচার করি, তবে কিন্তু আমার বাস্তবসম্মত একটি শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা দানের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ ডাল্টন প্ল্যান কিন্তু এই বিষয়গুলোর উপরে মূলত ফোকাস করা হয়েছে বা এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এইখানে কিন্তু তোমাদের যখনই কোনো কিছু ছোট ছোট কোয়েশ্চেন আসে, বিশেষ করে যারা এমসিকিউতে পরীক্ষা দেবে, সেখানে কিন্তু এই পয়েন্টগুলো একটু কিন্তু খেয়াল রাখবে, যাতে পয়েন্টগুলো যদি তোমরা পড়ো, কারণ আমার পড়ানোর একটা মোটিভে হচ্ছে যে তোমাদেরকে যাই আমি বলি না কেন, সেটা কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করি, যাতে কিন্তু তোমরা জিনিসটা মনে রাখতে পারো। তোমাদের ইলাবোরেশন করে তো যখন তোমাদের ব্রড কোয়েশ্চেন আসছে, সেটা তো লিখতেই হবে, বাট যখনই তোমরা পয়েন্ট করে পড়বে, পয়েন্ট করে পড়লে কিন্তু বা পয়েন্ট দিয়ে যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। তো আমার আশা করি যে ভিডিওটা তোমাদের মানে উপকারী হবে। মানে আমি যতটা চেষ্টা করেছি, এটা কম্প্যাক্ট ভাবে করার চেষ্টা করেছি। এবং ডাল্টন প্ল্যানের আরেকটা যেটা আছে, এই বেনিফিট যেটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ ডাল্টন প্ল্যান, এটা আমি তোমাদের নেক্সট আরো আস্তে আস্তে আমি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে তোমাদের নিজেদের নোটস তৈরি করতে। আর এই রিলেটেড বা এই টপিক রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং যদি আরো কিছু ফিডব্যাক থাকে বা কোনো টপিক সম্পর্কে তোমাদের কিছু জানার আছে বা কোনো ফিডব্যাক আছে বা কোনো কমেন্টস আছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও যদি হেল্পফুল মনে হয়ে থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আসবো আমি খুব তাড়াতাড়ি নেক্সট কিছু আরো ছোট ছোট টপিক নিয়ে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো। সো আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।